আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের 53 এবং 54 নম্বর পর্ব। সরাসরি থানায় এলো মাজহারুল ইসলাম। থানার ওসি কাসিম মির্জা তার বিশেষ বন্ধু। কাসিম মির্জার অধীনে এসআই পদে রমেশ নিয়োজিত রয়েছে। 1 মাস আগে একই পদে যুক্ত হয়েছে মিস্টার শারিমও। কাসিম মির্জার সামনে চোখ মুখ কুঁচকে দীর্ঘ সময় বসে রইল মাজহারুল ইসলাম। কাসিম তার জন্য চা পানির ব্যবস্থা করে নিজে থেকেই বলতে শুরু করলো, তুই কোনো চিন্তা করিস না মাজহার। মিস্টার শারিম অত্যন্ত লজ্জিত। অপরাধী তার হাতের নাগাল থেকেও পিছলে গেছে। কাসিমের বক্তব্য শোনা মাত্রই রাগে গর্জে উঠল মাজহারুল। রিরি করে বলতে লাগলো, হাতের নাগাল থেকে যে অপরাধী পালিয়ে যায় তাকে আর কোন উপায়ে ধরবে তোর সৈন্যদল? কাসিম মাজহারুলকে শান্ত করার যথাসাধ্য চেষ্টা করলো। কিছুটা সতর্কতার সহিত পুনরায় বলল, তুই চিন্তা করিস না, এই কেসের দায়িত্বটা রমেশ থেকে ছিনিয়ে এসআই শারিমকে দিয়েছি। আজ হোক বা কাল অপরাধী ধরা পড়বেই। তুই বরং কেসটা জোরালো করার চেষ্টা কর। বুঝতেই তো পারছিস, প্রণয় চৌধুরী অলির চৌধুরীর আরেকটা সন্তান। নিজেকে আর স্থির রাখতে পারল না মাজহারুল। অস্থির চিত্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সহসা তার দু চোখ ঝাপসা হয়ে উঠল। কম্পিত কণ্ঠে বলল, কাশেম, আমি অলিউরের সন্তানদের ঘাতককে নয়, আমি আমার একমাত্র কন্যার ঘাতককে ধ্বংস করার জন্য এ দেশের মাটিতে পা রেখেছি। ওর ধ্বংস না দেখে এ দেশের মাটি আমি ছাড়বো না। আমার সন্তানের অতৃপ্ত আত্মার কসম, প্রণয় চৌধুরীকে ধ্বংস না করে এ দেশের মাটি আমি ত্যাগ করব না। চোখে মুখে স্পষ্ট সন্তান হারানোর অসহনীয় বেদনা, বিধ্বস্ত ভঙ্গুর পক্ষে প্রতিশোধের নেশা। বয়স যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মাজহারুল ইসলামের। শরীরে বার্ধক্যের চিহ্ন স্পর্শ দেখতে পেল কাশেম। মাজহারুল আর এক মুহূর্ত বিলম্ব করল না। কাশেমকে ভালো মন্দ দুটি কথাও বলল না, কেবল নিজ গতি পা চালিয়ে থানা থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য পাঁচফোড়ন গৃহে গিয়ে মুনতাহার মুখোমুখি হওয়া। কাশেমও ত্বরান্বিত হয়ে কর্মচারীকে বলল, সালাম, মিস্টার শারিমের বাড়ি থেকে যেসব জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে অতি শীঘ্র তা চৌধুরী বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, টাকাগুলো প্রয়াত জমিদার অলিউলের দ্বিতীয় স্ত্রীর হাতেই দেবে। পাঁচফোড়ন গৃহের সম্মুখে এসে গাড়ি থেকে ধীরগতিতে নেমে দাঁড়ালো মাজহারুল। মনে পড়ে গেল বহু বছর পূর্বে ফিরে যাওয়া এক মায়াময় স্মৃতি। সেই ছোট্ট মুখের আধো স্বরে আব্বু ডাক, নরম তুলতুলে দুটি হাতে গলা জড়িয়ে ধরা, চুপ করে গালে চুমু খেয়ে খিলখিল করে হাসা, দু চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল মাজহারুল। কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে শুরু করলো আব্বু আব্বু ডাকটির। চোখের তারায় ভাসতে লাগলো খিলখিল করে হাসতে থাকা পবিত্র সে মুখশ্রীর। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আমি এক অযোগ্য বাবা, আমাকে ক্ষমা করে পারছি। তোমার বোনকে ভরসা করাটা আমার বড় অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিস মা। নির্ভয় হয়ে তোকে ছেড়েছিলাম, সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চেয়েছিলাম। ওরা আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি, ওরা তোকে সুনিশ্চিত জীবন দিতে পারেনি। হাতের উল্টো পুঁথে চোখের পানি মুছে গৃহের ভিতরে প্রবেশ করলো মাজহারুল। অমনি একজন পুরুষ কণ্ঠ খ্যাক খ্যাক করে উঠল, এই কে কে? মাজহারুল ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, চন্দন নেই না? হ্যাঁ, আজ 1 মাস ধরে কাম সারছে। ও তুমি তাহলে নতুন দৈবারিক? আপনাকে নিজের পরিচয় দিতে গিয়ে একটু থামলো মাজহারুল। সহজ বাক্যে সে বলতে পারতো সে প্রেরণার ভগ্নিপতি, কিন্তু তীব্র ক্রোধে মুখ ফুটে তা বের করতে পারল না। বরং মুনতাহার সম্পর্কীয় আত্মীয় হিসেবে বলল, আমি এই বাড়ির মেজ বউ মুনতাহার ফুপা। বাড়ি নয়, যেন শ্মশানের মাটিতে পা রেখেছে মাজহারুল। পাঁচফোড়ন গৃহের আনাচে কানাচে সূর্যের আলোক রশ্মিও বড় ফিকে মনে হচ্ছে। চারিদিকে কোনো সারা শব্দ নেই। নিথর নিস্তব্ধ কুমোট হাওয়া বইছে চারিপাশে। হঠাৎ বাড়ির ভিতর থেকে বিধ্বস্ত রূপে দৌড়ে এলো প্রেরণা। তার শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পেছন পেছন আম্মা আম্মা ডাকতে ডাকতে ছুটে এলো শবনম আর জেবা। প্রেরণা এক দৌড়ে এসে মাজহারুলের সম্মুখীন হলো। মাটিতে পড়ে বাঁকা আঁচলখানি সব তড়িৎ গতিতে তুলে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে চারপাশে কি বিক্ষিপ্ত নজর বুলিয়ে এক চিৎকার দিল, আমার প্রণয় আসেনি, আমার প্রণয় আসেনি। মাজহারুল হতভম্ব হয়ে প্রেরণাকে আপাদমস্তক দেখল। কি বিভৎস দেখাচ্ছে প্রেরণাকে। আফসোসের সঙ্গে মাজহারুল বলল, কুসন্তানদের মায়ের এমন পরিণতি দেখে অতি আশ্চর্য হওয়ার কিছু নেই। শবনম জেবা দুজনে এগিয়ে এসে মাজহারুলের পা ছুঁয়ে সালাম করলো। শবনম ক্ষীণ কণ্ঠে বলল, গাড়ির শব্দ পেয়ে আম্মা এভাবে ছুটে এসেছে। মাজহারুল তেমন সন্তুষ্ট হলো না। প্রেরণার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এই পরিণতি কাম্য ছিল না। হাউমা করে কেঁদে উঠল প্রেরণা। ধপ করে মাটিতে বসে আত্মনাদ করে বলল, মাঝার ভাই, আমার সব শেষ, আমার সব শেষ। শবনম গিয়ে প্রেরণাকে ধরলো, জেবাকে বলল, তুমি ফুপাকে ভেতরে নিয়ে যাও, আমি আম্মাকে নিয়ে আসছি।
বৈঠকখানায় পল্লব আর মাঝবেরুল বসে আছে। তাদের সন্তানের কেদারায় বিষাদিত মুখে বসেছে অরুণা। প্রেরণা আবারও অসুস্থ হয়ে পড়েছে। তার কক্ষে শবনম রয়েছে। বাড়ির অবস্থা, অঙ্গনের অসুস্থতা সবসময়ই ব্যক্ত করা হলো মাঝহারুলকে। আগের তুলনায় অঙ্গন কিছুটা সুস্থ। তাকে দেখাশোনা করার জন্য বাইজিগৃহের এক ভৃত্যের কন্যা সখিনাকে রাখা হয়েছে। অঙ্গন অসুস্থ, আগের তুলনায় সুস্থ হলেও একেবারে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এই ছেলের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই বিচলিত। তাই প্রেরণার সিদ্ধান্তে ভৃত্য সখিনার সঙ্গে বিয়ে দেবে অঙ্গনের। এমন অসুস্থ ছেলেকে তো আর ভালো ঘরের মেয়েরা স্বামী হিসেবে গ্রহণ করতে চাইবে না। সখিনা দরিদ্র পরিবারের সন্তান। তার মা দীর্ঘ বছর ধরে বাইজিগৃহের দেখাশোনা করছে। বড় বিশ্বস্ত তারা। তাই এই সিদ্ধান্তে সকলেই মত দিয়েছে। অরুণার সমস্ত বক্তব্য শুনে মাঝহারুল তার ছেলের সহিত হাসল। সে হাসিটি সবার দৃষ্টির অগোচরে ছিল, কারণ মুনতাহার থেকে আসল খবর ঠিক জেনেছে সে। সখিনা 4 মাসের অন্তঃসত্ত্বা। জমিদার বাড়ির প্রয়াত ছোট পুত্র অঙ্গনের অবৈধ সন্তানের মা হতে চলেছে সখিনা। তাই নিজেদের বংশধরকে বৈধতা দিতেই এই মিথ্যার আশ্রয়, এই মিথ্যা বর্ণনা। শেষ পর্যন্ত এবারের মানুষ অঙ্গনকে ব্যবহার করে রঙ্গনের সন্তানকে বৈধতা দিচ্ছে। অঙ্গনের প্রতি বিন্দুমাত্র রাগ নেই, বরং রোমানার জন্য তার জীবনের এই দুর্দশা দেখে বড়ই ব্যথিত হয়েছেন তিনি। দীর্ঘশ্বাস ছাড়ল মাঝহারুল। কথার ফাঁকে মুনতাহাকেও ডেকে পাঠালো। যে বা গিয়ে ডেকে আনলো তাকে। বাড়ির সকলের মুখেই মলিনত্বের ছাপ স্পষ্ট, কিন্তু প্রেরণার মুনতাহা যেন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। মুনতাহার নিশ্চল নিস্তব্ধ মলিন দেহ দেখে মাঝহারুল বড় আফসোস করলো। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, 3 দিন পর আমি আবার আসবো আম্মাজান। সঙ্গে তোমার আব্বাকে নিয়ে আসবো, তুমি তৈরি থেকো। বাড়ির প্রতিটি সদস্য চমকে উঠল। মুনতাহা একই অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইল। বাড়ির প্রত্যেকেই খুব ভালো করে জানে 40 দিন অতিবাহিত হলেই মুনতাহাকে চিরকালের জন্য বাপের বাড়ি নিয়ে যাওয়া হবে। বিষাদমুখর পরিবেশেও আতিথেয়তার কমতি ছিল না। অথচ কোনো কিছুই সন্তুষ্ট করতে পারল না মাঝহারুলকে। দীর্ঘ সময় বাড়িতে কাটিয়ে বেরিয়ে পড়ল একমাত্র কন্যা রোমানার কবর দেখার জন্য। সঙ্গে গেল পল্লব। যাওয়ার পথে বাইজিগৃহে নজর পড়ল মাঝহারুলের। গভীর দৃষ্টিতে ওই গৃহে তাকালো সে। বুকের ভিতরের কষ্টটা মাথাচাড়া দিয়ে উঠল। বিড়বিড় করে বলল, রতনের রতন চেনে, শুকর চেনে কচু। জমিদারের বংশরা বাইজিই চিনবে। ভদ্রঘরের মেয়েরা তো ওদের বদহজমের কারণ। প্রণয়ের বিরুদ্ধে 2টো খুনের মামলা করা হয়েছে। 2টো মামলাই করেছে মুনতাহার বাবা। তাকে ইন্ধন দিচ্ছে স্বয়ং মাঝহারুল ইসলাম। মুনতাহা বা প্রেরণা কাউকেই ভরসা করেনি মাঝহারুল। শত হোক প্রেরণার গর্ভজাত সন্তান প্রণয়। যত যাই হোক না কেন, মা হয়ে প্রেরণা কখনোই চাইবে না প্রণয় ফাঁসিতে চলুক। পলাশের চরিত্র সম্পর্কে সবাই অবগত। রঙ্গনের চরিত্রও সুবিধার ছিল না। প্রেরণা চাইলেও প্রণয় যে কোনোভাবে মুক্তি পেয়ে যাবে। তাছাড়া সে এখন পর্যন্ত বিশ্বাস করেনি খুন প্রণয় করেছে। মুনতাহা অতি সরল একটি মেয়ে। যতই স্বামী ভক্তি থাকুক, তা কোনো অন্যায় তার দ্বারা হবে না। স্বামীর খুনের বিচার চাইলেও প্রেরণার অনুরোধে প্রণয়কে ঠিক বাঁচিয়ে দেবে। এসব বিবেচনায় রেখেই সুযোগ পেয়ে দেশের বাইরে অবস্থান করেও কৌশলে সবটা করেছে মাঝহারুল। রোমানার মৃত্যুর পর তার বুকের ভিতর যে আগুন জ্বলজ্বল করে উঠেছিল, পলাশ রঙ্গনের মৃত্যুতে সে আগুনে ঘি পড়েছে। সেই সাথে প্রণয়ের জীবনটাকে অতি সহজে ধ্বংস করার উপায়ও পেয়েছে। তার মেয়ে কোনো অন্যায় করেনি, ভালোবেসে নিজের সম্ভ্রমটা দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। অথচ এক বাইজি কন্যার প্রেমে পড়ে তার মেয়ের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে এই প্রণয়। যেখানে তার সন্তান অন্ধকার কবরে অতৃপ্ত আত্মায় হাহাকার করছে, সেখানে প্রণয় চৌধুরী এক বাইজি কন্যার সাথে সুখের ঘর বেঁধেছে। সহ্য করতে পারেনি মাঝহারুল। তাই দূর থেকে নিজের লোকজনের সাহায্যে আইনের মাধ্যমে প্রণয়ের মেডিকেল সার্টিফিকেট বাতিল করিয়েছে। 2টো খুনের মামলা করে আইন শৃঙ্খলা বাহিনীকে খেপিয়ে দিয়েছে প্রণয়ের বিরুদ্ধে। কেসটা যাতে কোনোভাবে থেমে না যায়, মুনতাহা যেন পিছিয়ে না আসে, তাই যত দ্রুত সম্ভব দেশে এসেছে। উদ্দেশ্য একটাই, প্রণয় চৌধুরীর বিনাশ। সন্ধ্যার আগ মুহূর্তে 5 ফ্রন্ট গৃহে উপস্থিত হলো রমেশ। শারীমের বাড়ি থেকে প্রণয় শাহিনুরের সকল জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। প্রেরণা শোনা মাত্রই অসুস্থ শরীরে বৈঠকখানায় এসেছে। প্রেরণা শাহিনুরের সমস্ত জিনিসপত্র 2 হাতে জাপটে ধরে হাউমাউ করে কাঁদছে সে। রমেশ সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। শুধু প্রণয়ের সুটকেসে থাকা টাকাগুলো প্রেরণার হাতে দিল। সে টাকাগুলোর দিকে রক্তচক্ষুতে তাকিয়ে প্রেরণা আর্তনাদ করে উঠল।
ওরে আমার প্রণয়, খাবো কি, বাঁচবো কীভাবে? ওরে আমার পলাশ রঙ্গন, আর আমাকে আম্মা বলে ডাকবো না? তোরা আমার প্রণয়কে আম্মা ডাকার সুযোগ দিস? শবনম এসে প্রেরণার কাজ চেপে ধরল। যেভাবে শব্দ করেই ডুকরে উঠল গৃহের প্রতিটি সদস্য, এবং ভৃত্যদের চোখে অশ্রু ঝরছে। পল্লব এসে প্রেরণাকে ডাকলো, আম্মা। প্রেরণা পল্লবকে দুহাতে জাপটে ধরে চিৎকার করে উঠল, ওরে আমার প্রণয়কে তোরা মারিস না, আমার প্রণয়কে রক্ষা কর। আমার বাছা কি খাবে, কিভাবে বাঁচবো? ওর বউ যে পোয়াতি রে। অরুণা এসে প্রেরণাকে বুকে টেনে নিল। প্রেরণা দুর্বল কণ্ঠে বারবার বলল, আমি আর একজনকেও হারাতে চাই না। আমি মা হয়ে আমার রঙ্গন, আমার পলাশের খুনি প্রণয়কে ক্ষমা করছি। ওরা কেন ক্ষমা করে না? ওরা কি আমার থেকেও বেশি হারাইছে? ওদের কি আমার থেকেও বেশি গেছে? চারিদিকে আজান ধ্বনি শুনতে চমকে উঠল প্রণয়। শরীরের সমস্ত শক্তি শেষ তার, আর এগোতে পারছে না। সে রাত থেকে কোনো পথে চলতে শুরু করেছে, নিজেও জানে না। যেদিকে পথ খুঁজে পাচ্ছে সেদিকেই পা চালাচ্ছে। এর মধ্যে কয়েকবার প্রাকৃতিক প্রয়োজনে মানুষের বাড়িতে গিয়েছে। এর জন্য অবশ্য মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। বুকের ভিতর সীমাহীন অসহায়ত্ব লালন করে প্রকাশ করেছে মিথ্যাদের। কেউ তাদের পরিচয় জানতে চাইলে মিথ্যা পরিচয় দিয়েছে। কোথায় যাবে, কোথায় থেকে এসেছে, সবটাই শুধু মিথ্যা আর মিথ্যা উত্তর দিয়েছে। এত মিথ্যার বোঝা কাঁধে চেপে ক্লান্তি এসেছে খুব। তবুও নিরুপায় হয়ে ক্লান্ত পথিকের ন্যায় চলেছে অবিরত। সারাদিন জঙ্গল, ঝোপঝাড়, চড়া ক্ষেত, পাহাড়ি পথ হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়েছিল শাহিনুর। শেষে বাধ্য হয়ে গর্ভাশয়ে থাকা ছোট্ট অংশটাকে হারানোর ভয়ে ততষ্ট প্রণয়কে যখন বলল, ডাক্তার সাহেব আমি আর পারছি না, নিজের সমস্ত ক্লান্তি দুর্বলতাকে একপাশে রেখে মনের শক্তি দৃঢ় করে গায়ে প্রবল শক্তি সঞ্চয় করে কোলে তুলে নিয়েছে শাহিনুরকে। সে অবস্থাতেই দীর্ঘ পথ অতিক্রম করেছে। সারাদিন পেটে দানা পানি বলতে শুধু পানি। ভাগ্যক্রমে একটি কলা পেয়েছিল রাস্তায়, পাহাড়ি অঞ্চলের কলা। হয়তো যানবাহন দ্বারা শহরে নিয়ে যাচ্ছিল কেউ। সেখান থেকেই দু একটা রাস্তায় পড়েছিল বোধহয়। সেই কুড়িয়ে পাওয়া একটি কলাই শাহিনুরকে খাইয়েছে। খালি পেটে কলা খেতেও ভীষণ কষ্ট হয়েছে শাহিনুরের। তবুও বাচ্চাটার কথা চিন্তা করে বুক ফাটা আর্তনাদগুলো গোপন করে যেটুকু জুটেছে সেটুকুই খেয়ে নিয়েছে। স্বামীকে অভুক্ত রেখে নিজের খিদের জ্বালা মেটাতে একটা কলা একাই খেয়ে নিয়েছে। একটু ভাগও প্রণয়কে দিতে পারেনি। পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে এতটাই অস্থির হয়ে পালিয়ে এসেছে যে একটা পয়সাও সঙ্গে করে নিয়ে আসেনি। যে অবস্থায় ছিল সে অবস্থায় কেবল নিজেদের রক্ষা করার জন্য পালিয়ে এসেছে। অর্থবিহীন, বস্ত্রবিহীন কীভাবে জীবন পাড়ি দেবে একবার মাথায় আসেনি। পাঁচফোড়ন গৃহের জমিদার পুত্র ডক্টর প্রণয় চৌধুরী। ভাগ্যদোষে আজ সে গর্ভবতী স্ত্রী সমেত ফেরারি। একেই বুঝি ভাগ্যচক্র বলে? জনমানব শূন্য কোন এলাকায় ঢুকে পড়েছে বুদ্ধিগ্রাহ্য হলো না। শুধু বুঝল পরিচিত শহর গ্রাম ছেড়ে অনেক দূরে তারা। পাহাড়ি অঞ্চলেরই গ্রামীণ অংশ এটি। বুকের অতি নিকটে শরীর ছেড়ে ঘুমের বিভর শাহিনুর। সূর্যের আলো মিলিয়ে চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। দিনের শেষে রাতের সূচনা ঠিক তাদের জীবনের আলো নিভে যাওয়ার পর অন্ধকারের আগমনের মতোই এই রাত্রিটা। নিজের মন্দ কপালের উপরই কিঞ্চিৎ তাচ্ছিল্য সহকারে হাসল প্রণয়। সত্যি জগতে মানুষের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না। তাই তো নিজের শেষ সম্বলটুকু ফেলে এসে ভিখারির মতো সারাদিন পার করছে। হয়তো এরপর যে কয়টা দিন বেঁচে থাকবে ভিখারি হয়েই বাঁচবে। সহসা বুক কেঁপে উঠল তার। কী হবে এরপর? কীভাবে বাঁচবে? কীভাবে বাঁচবে নিজের সঙ্গে জড়িয়ে থাকা দুটো প্রাণকে? দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে। তীব্র শীতের মৌসুম, হাড় কাঁপানো শীত যাকে বলে। তবুও প্রণয়ের দেহ থেকে শ্বেত জল নিঃসৃত হচ্ছে। দুশ্চিন্তায়, তেষ্টায় গন্ধস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে চৌচির। ক্ষুধার্ত পেট, তৃষ্ণার্ত বুক, কী অসহ্য যন্ত্রণা! নিজের ভারসাম্যটুকু আর ধরে রাখার উপায় নেই। শরীর দুর্বল হয়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। না পেরে দুর্বল হয়ে আসা হাত দুটো কিঞ্চিৎ সবল করে শাহিনুরকে আর একটু বুকে টেনে নিল। আবছা আলোতে বুঝতে পারল তার পেছনে একটি গাছ রয়েছে। কী গাছ বুঝতে পারল না। মাথাটা প্রচণ্ড ঘুরছে তার। দু চোখ ঝাপসা হয়ে আসছে। বমি বমি ভাব হচ্ছে। না পেরে গাছের শেকড়ের উপর বসে পড়ল। নড়ে চেড়ে ফুঁপিয়ে উঠল শাহিনুর। কাঁপা কাঁপা কণ্ঠে প্রণয় বলল, ভয় পেও না, আমি আছি। প্রণয়ের কণ্ঠস্বর শুনে ভয়াবহ এক আত্মচিৎকার করল শাহিনুর। সঙ্গে সঙ্গে ওর মুখ হাত চেপে ধরল প্রণয়। অসহায় কণ্ঠে পুনরায় বলল, চুপ, আমি আছি তো। নিমেষেই শান্ত হয়ে গেল শাহিনুর। চারিদিকে নিস্তব্ধতা থাকলেও থেকে থেকে শেয়াল ডেকে উঠেছে। ক্ষণে ক্ষণে গাছের পাতা নড়ে উঠছে। তীব্র শীতে শরীর কেঁপে উঠছে। একটু পরপর প্রণয়ের বুকের মধ্যখানে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে শাহিনুর। নিজের শরীরের সবটুকু উষ্ণতা দিয়ে শাহিনুরকে তীব্র ঠান্ডার পরশ থেকে বাঁচানোর চেষ্টা করছে প্রণয়। এ মুহূর্তে এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারো সাহায্য পাওয়া সম্ভব নয়। তাই অতি সন্তর্পণে শাহিনুরকে বক্ষে চেপে চোখ বন্ধ করে পরম করুণাময়ের নিকট সাহায্য চাইতে লাগলো।
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অন্ধকারে আচ্ছন্ন পাহাড়ি পথ। দুজন প্রবীণা হারিকেন হাতে নিজেদের বাসস্থানে ফিরছিল। হঠাৎ সেগুন গাছের গোড়ায় জড়সড় হয়ে বসে থাকা একজোড়া কপোতিকে দেখতে পেয়ে ভীষণ অবাক হলো তারা। প্রবীণ ব্যক্তিটি উদ্দেশ্য করে বলল, কুদ্দুসের বাপ। দুইটা মানুষ দেখা যায় না? খুব করে উঠল কুদ্দুসের বাপ। হারিকেনটা কিঞ্চিত উঁচু করে ধরে সেগুন গাছের দিকে কয়েক পা আগাতে বলল, টুনটুনি মিয়া, ওলা তো দেখা যায়। টুনটুনিকে কথাটা বলে সেগুন গাছের শেকড়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা কপোতিকে উদ্দেশ্য করে বলল, নাতিনি তোমরা কেডা গো? অতিরিক্ত দুর্বলতায় মাথা তুললে পারল না শাহিনুর। শীতের প্রকোপে জড়সড় হয়ে প্রণয়ের বুকে পড়ে রইল। খিদের যন্ত্রণা দুর্বল হয়ে আসা শরীরে অতিরিক্ত ঠান্ডা লাগায় প্রণয়ের বিশাল দেহে অবিরত কাঁপতে থাকা মাথা তুলে বুজে আসা চোখ দুটো জোরপূর্বক খুলল সে। হারিকেনের স্বল্প আলোয় দেখতে পেল দুজন বুড়োকে। মাথায় সাদা চুল আর শরীরে কুচকানো চামড়া দেখে বুঝলো এদের বয়স আনুমানিক 80-র কাছাকাছি। কেন জানি এই দুটো মানুষকে ভরসা করলো সে বলহীন কণ্ঠে বলে, দাদা বড় বিপদে পড়ে গর্ভবতী বউ নিয়ে এই অচেনা জায়গায় এসে আশ্রয় নিয়েছি। সারাদিন অনাহারে বউয়ের প্রাণ যায় অবস্থায় এক মুঠো ভাতের ব্যবস্থা করতে পারবেন? বৃদ্ধা টুনটুনি ব্যথাহত কণ্ঠে বলল, আহাগো কুদ্দুসের বাপ, এটি করে আমাকে ঘরে নিয়ে চলো। ও নাত বউরে নিয়ে আমাকে সাথে আহো। কুদ্দুসের বাপও সম্মতি দিল। প্রণয়ের অপেক্ষা করলো না, শাহিনুরের মাথায় হাত বুলিয়ে উঠে পড়ল। বলল, কিছু হবে না, নূর সৃষ্টিকর্তা ঠিক আমাদের রক্ষা করবে। জঙ্গলের বেশ ভিতরে পাহাড়ের টিলায় একটি মাটির ঘরের সামনে উপস্থিত হলো ওরা। বৃদ্ধ কুদ্দুসের বাপ প্রণয় শাহিনুরকে তাদের ঘরের ভিতর নিয়ে ছালা পেতে বসতে দিল। বৃদ্ধা টুনটুনি 2 বাটি পান্তা ভাত, একটু শুকনা মরিচ, লবণের বয়ামে ওদের সামনে দিল। বলল, ও নাতি, পেঁপে দিয়ে পুঁটি মাছ রাঁধছি। পোয়াতিগো পেঁপে খাওয়ান মানা আছে। তোমারে দিলে ওর আবার জিভে পানি আইব। পোলাপানির মুখ দিয়েও লালা পড়বো। আজকের মতো এডি খাও। সারাদিন অনাহারে কাটিয়ে হঠাৎ সামনে খাবার পেয়ে শাহিনুর অস্থির হয়ে গেল। কারোর দিকে তাকালো না, হাতটাও ধোয়ার প্রয়োজন মনে করলো না। বাটির দিকে মাথা নিচু করে গপাগপ পান্তা ভাত মুখে দিয়ে গিলতে শুরু করলো। না লবণ না মরিচ কোনোটাই খেলো না সে। এক নিমেষে নিজের বাটির পান্তা শেষ করে পুনর বাটিতে হাত দিতেই সহসা হাউস ফিরল তার। লজ্জায় শরীরে ঝাঁকুনি দিয়ে হাত পা কাঁপতে শুরু করলো। চরম লজ্জিত হয়ে ছলছল দৃষ্টিতে একবার টুনটুনি কুদ্দুসের বাপ তো আর একবার প্রণয়ের পানে তাকালো। প্রণয়ের অসহায় দৃষ্টিজোড়া তার দিকে স্থির। নিমিষে সে স্থির দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে উঠল। শাহিনুর আলগোসে পান্তা ভাতের বাটি প্রণয়ের দিকে ঠেলে দিল। ক্ষীণ কণ্ঠে বলল, খেয়ে নিন। এক ঢোক গিলল প্রণয়। এগিয়ে দেয়া বাটিটা শাহিনুরের দিকে ঠেলে দিয়ে বলল, তোমার পেট ভরেনি নূর, আমার থেকেও তোমার পেট ভরানো বেশি প্রয়োজন। ওদের কথোপকথন শুনে টুনটুনি কুদ্দুসের বাপ দুজনেই মুচকি হাসলো। কুদ্দুসের বাপ বলল, টুনটুনি পান্তার পাতিলটা নিয়ে হতো দেহি। পান্তা ভাতের পাতিল নিয়ে এলো টুনটুনি। বলল, ও নাত বউ, শরম পাইও না, এক পাতিল পান্তা আছে, তুমি খাও। এই বাতির ডিউ শেষ করো, নাতিনরে আমি দিতাছি। কুদ্দুসের বাপ বলল, শরম পাইও না তোমরা, আমি আর টুনটুনি রায় তার সকালে পান্তাই খাই, তাই দুপুরে বেশি করে পাক করে টুনটুনি। আজকার পান্তা ভাত রাইতেই শেষ হোক, অসুবিধা নাই। প্রাণশূন্য দেহে হঠাৎ যেন প্রাণ দান করলো কেউ। এমন অনুভূতিতে সিক্ত হয়ে খাওয়া শেষে প্রণয় কুদ্দুসের বাপের 2টি হাত চেপে ধরল। বলল, আপনাদের এই উপকার কোনোদিন ভুলবো না। কোনো কিছুর বিনিময়ে এই ঋণ শোধ করতে পারবো না দাদা। টুনটুনি বলল, কুদ্দুসের বাপ, নাতিরে কও দাদা বইলা যখন ডাকছে ঋণ শোধের কথা আহে কেন? টুনটুনির দিকে ফিরে প্রণয় বলল, দাদি মৃত্যু পথ থেকে ফিরিয়ে আনলেন আজ। অত কথা কইও না, বিছানা 2টা নাত বউরে নিয়ে শুইয়া পড়ো। দাদা শাহিনুরের দিকে তাকে বললেন, সকালটা হোক আলাপ করবনি, এখন তোমরা শুইয়া পড়ো, বোর্ডার শৈল সুবিধার না, আমরাও 4টা খাইয়া শুইগা। ভোর সকালে ঘুম ভেঙে গেল প্রণয়ের। আশেপাশে বড় বড় চোখ করে তাকাতেই মনে পড়ে গেল গত রাতের কথা। চকিতে পাশে তাকিয়ে দেখলো 2টো কাঁথা গায়ে কুটিছুটি হয়ে ঘুমিয়ে আছে শাহিনুর। স্মরণে এলো টুনটুনি দাদি রাতে 2টো কাঁথা দিয়ে এসে বললেন, ও নাতে একটা কম্বল আর 2টা খেতা দিয়ে আমরা বুড়ি বুড়ি পইরা থাকি, সেখান থেকে 2টা খেতা তোমা করে দিলাম, দুজনে জড়াজড়ি কইরা ঘুমাইও, শীত করবো না। কৃতজ্ঞতায় আচ্ছন্ন দৃষ্টিতে সে বলল, খাবার পানি দিয়ে প্রাণ বাঁচিয়েছেন, মাথা গোজার জায়গা দিয়েছেন, আর কিছু লাগবে না দাদি, আপনাদের বয়স হয়েছে, আমাদের জন্য শীতে কষ্ট করবেন না। টুনটুনি দাদি কথা শুনল না, বড় অভিমান করে বলল, এই বুড়ির ভালোবাসার দাম নাই নাকি? মৃদু হেসে প্রণয় বলল, মাফ করুন দাদি, আপনার ভালোবাসার কথা শেষ নিঃশ্বাস অবধি ভুলব না। এই বলে কাঁথা 2টো নিয়ে সারা রাতের শীত নিবারণ করেছে স্বামী স্ত্রী। সকাল হতেই সে কথা স্মরণ হলো। শ্রদ্ধায় বুকটা ভরে গেল বৃদ্ধবিদ্যার জন্য। মনে মনে ভাবলো, রাতে আলাপ করার সুযোগ হয়নি, নূর ঘুমাতে থাকুক, আমি বরং ওনাদের সঙ্গে কথা বলে আসি। পাহাড়ি মাটির রং লালা বাদামি, রাঙামাটিও বলা যায়। সেই রাঙামাটিতে তৈরি ঘর, ছোট্ট একটি ঘর। সেই ছোট্ট ঘরে আবার 2টো ছোট ছোট রুম, যার একটিতে প্রণয় শাহিনুরকে ঘুমাতে দেওয়া হয়েছিল,
প্রণয় চৌকি থেকে নেমে পাশের রুমের উদ্দেশ্যে বলল, দাদি আছেন? ঘরের বাইরে থেকে টুনটুনি খুনখুনে কণ্ঠে বলল, নাতি উঠছো? আহো আমার বুবুলে আহো। ঘর থেকে বেরিয়ে বারান্দায় টুনটুনি দাদিকে দেখে সৌজন্যের হাসি দিল প্রণয়। দাদি ছালা পেতে বলল, এইখানে বহ নাতি, ঘুম ভালা হইছে? আলহামদুলিল্লাহ। নাত বউটা উঠে নাই? প্রণয় নাত মাথা নাড়িয়ে না বোঝালো, বলল, দাদাকে দেখছি না যে? হ্যাঁ, কচু কাটবার গেছে। তুমগরে তো খাওন দিতে হইব। চাপা দীর্ঘশ্বাস ত্যাগ করলো প্রণয়। বলল, আমার নাম প্রণয় চৌধুরী। ভাগ্যদোষে বউসহ ফেরারি হয়েছি। আপনার ছেলে মেয়ে নাই দাদি? টুনটুনি মুচকি হাসলো। বৃদ্ধার সে হাসির দিকে তাকিয়ে মনের সকল বিষণ্ণতা কোথায় যেন পালিয়ে গেল। কিছু সময় চুপ থেকে সে বলল, আমার পোলার নাম কুদ্দুস। একটাই পোলা আমার, হের ঘরে আবার দুইটা মাইয়া, একটা বিয়েতে আর একটা কুমারী। তারা কোথায় থাকে? কুদ্দুস শ্বশুর বাড়িতে খরজামায় থাকে। গরিব মানুষ তো, গরিবের ঘরে মানুষে মেয়ে দিবার চায় না, তাই পোলারাই নিয়ে গেছে গা। টুনটুনির চোখে পানি এলো। প্রণয় বুঝলো বড় দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে, তাই অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদি, বুঝতে পারিনি। দু হাতে চোখের পানি মুছে টুনটুনি বলল, ওই যে কুদ্দুসের বাপ আইছে। তুমি যাও দেখি বউডারে ডাইক্কা তুলো, খাওয়ান দাওয়ান লাগবো তো নাকি? মাথা নাড়িয়ে শাইনুরকে ডাকতে গেল প্রণয়। টুনটুনি চুলায় ভাত বসিয়ে কচুর ডাঁটা কাটতে বসলো। শাইনুরকে ঘুম থেকে তুলে দুজনে মিলে আবার সেই বাইরে এলো। ওদের দেখে টুনটুনি বলল, এই নেও দেখি কয়লা নেও, দাঁত মাজ যাহো। কয়লা দিয়ে দাঁত মাজতে হবে শুনেই প্রণয়ের শরীর ঘিন ঘিন করে উঠল। তবু বাধ্য হয়ে কয়লা হাতে নিল। কুদ্দুসের বাপ টুনটুনির পাশে ছালার উপরে বসে আছে। মাটির চুলায় ভাত বসানো, টুনটুনি কচু কাটতে ব্যস্ত। কুদ্দুসের বাপ শুকনো পাতা চুলায় দিচ্ছে। আগুন নিভে গেলে আবার চুলার মুখে ফু দিয়ে দিয়ে আগুন জ্বালাচ্ছে। দৃশ্যটি দেখে বড় ভালো লাগলো প্রণয়ের। শাইনুরের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, স্বামী স্ত্রী সম্পর্ক কখন পরিপূর্ণতা লাভ করে জানো? উৎসুক নয়নে প্রণয়ের পানে তাকালো শাইনুর। প্রণয় প্রগাঢ় দৃষ্টিতে তাকে শীতল কণ্ঠে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সফল যখন যৌবনের সঙ্গী বার্ধক্যেও পাশে থাকে। লাজুক হাসলো শাইনুর। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে সীমাহীন ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, আমি আপনার বার্ধক্যের সঙ্গী হতে চাই। হাত বাড়িয়ে শাইনুরের মাথায় স্পর্শ করলো প্রণয়। বলল, দোয়া করি তোমার দোয়া কবুল করুক। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে ছালার ওপর বসলো দুজন। শাইনুর টুনটুনি দাদিকে দেখে ভীষণ লজ্জা পেল। আর চোখে প্রণয়কে দেখে নিচু কণ্ঠে বলল, দাদির কি লজ্জা নেই? হকচকিয়ে তাকালো প্রণয়। বলল, মানে? শাইনুর মাথা নিচু করে অস্বস্তি প্রকাশ করে বলল, আমার খুব লজ্জা করছে। হতভম্ব হয়ে প্রণয় পুনরায় জিজ্ঞেস করলো, মানে কি? রুদ্ধশ্বাসে সরল মনে শাইনুর বলল, দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের বাইরে এসেছে, দাদা কিছু বলে না কেন? সহসা হেসে ফেলল প্রণয়। মৃদুস্বরে বলল, আরে বোকা, উনি বুড়ো হয়ে গেছে। তাছাড়া গ্রামের বৃদ্ধা মহিলারা এইভাবেই শাড়ি পরে। তুমি কখনো দেখোনি তাই লজ্জা পাচ্ছ, অস্বস্তি হচ্ছে। আপনি আগেও দেখেছেন? ভারী অবাক কণ্ঠ শাইনুর, কিঞ্চিত অভিমানও স্পষ্ট। প্রণয় ঠোঁট টিপে হাসলো, মাথা দুলিয়ে বলল, অনেক। থমথমে মুখে বসে রইল শাইনুর। প্রণয় সম্মুখে থাকা বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। বিপদের সময় হঠাৎ ফেরেশতার মতো এসে সাহায্য করা মানুষ দুটো অল্প সময় ভীষণ আপন হয়ে উঠল। তারা যেন ওদের আপনজন। মানুষ দুটোকে এতটাই আপন লাগলো যে দাদা দাদি সম্বোধন করেও ভীষণ শান্তি পেল। সেই সঙ্গে নিজেদের দুর্দশার কিছুমাত্র তাদের জানালো। পাতানো দাদা দাদি দুজনেই বড় ব্যথিত হলো। বলল, আমরা গরিব দুঃখী দুই মানুষ, তুমগরেও দুঃখের কমতি নাই। যতদিন মন চাই বুড়াবুড়ির সাথেই থাইকো। এই বুড়াবুড়ি মরলে মাটি দেওয়ার মানুষ ডাকারও নাম নাই। তোমরা দুইটা থাকলে অপকার হব না, উপকারী হব। মাথা গোঁজার স্থান পেয়ে দাদা দাদি আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা শেষ রইল না প্রণয়ের। শাইনুরও ভীষণ শান্তি পেল, নিশ্চিত হলো। সকালের খাবারে কচুর তরকারি পেয়ে ভীষণ আনন্দিত হলো শাইনুর। অথচ সেই ছোট্টবেলা থেকে কচুর প্রতি ভীষণ অরুচি প্রণয়ের। তবুও কষ্ট করে কচুর তরকারি দিয়ে গরম গরম ভাত খেলো সে। উপরবেলা কখন কাকে কোন হালে রাখবে তুচ্ছ মনুষ্যজাতির পক্ষে বোঝা বড়ই মুশকিল। আজ থেকে 1 বছর আগে ডক্টর প্রণয় চৌধুরী কি এক মুহূর্তের জন্য ভেবেছিল আভিজাত্যপূর্ণ বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে গতকাল সে একটা মাটির ঘরে রাত কাটাবে? কাঠের সুকারুকার্যের বিশাল পালঙ্ক ছেড়ে 4 পায়া ছোট চৌকিতে শরীর ছেড়ে ঘুমাবে? বড় বড় মাছ, নানা পথের ভোজ ছেড়ে এক পদের স্বাধীন কচুর তরকারি দিয়ে ভাত খাবে? সবই ভবিতব্য। শাইনুরের পরিহিত শাড়িটি ভীষণ নোংরা হয়েছে। কত পথ পাড়ি দিয়ে রাস্তার ধুলাবালি, জঙ্গলের ধুলাবালি গায়ে মেখে স্থানে আসা। গতকাল গোসল করা হয়নি। যেমন গা গুলাচ্ছে তেমন মাথা ব্যথা করছে। গর্ভবতী অবস্থায় এত ধকল, তার উপর শরীরের নোংরা কাপড়। ভীষণ চিন্তিত হয়ে পড়ল প্রণয়। তার কাছে টাকা পয়সা নেই, সঙ্গে করে কোনো কাপড় চোপড়ই আনতে পারেনি। দাদা দাদি দয়া করে অনেক কিছু দিয়েছেন, আর একটু দয়া করে যদি শাইনুরকে একটা শাড়ি দেয় ভীষণ উপকার হবে। ভাবনা চিন্তা করে ঘর থেকে বের হলো।
ঘরের পেছনে তাদের কথা শোনা যাচ্ছে, তাই ঘরের পেছনে গেল। দেখলো মইয়ের নিচে টুনটুনি দাদি ধরে আছে, উপরে দাদা কাস্তে নিয়ে কলার ছড়ি কাটছে। লক্ষ্য করলো বিচি কলা। টুনটুনি দাদি প্রণয়কে দেখে বলল, নাতি, গাছ পাকা কলা তোমার দাদার খুব পছন্দ, অর্ধেক আমরা খাই আর অর্ধেক হাটে বেচে দেয় কুদ্দুসের বাপ। স্মিথ হেসে প্রণয় বলল, আপনি এদিকে আসেন, আমি মই ধরি। দাদি সরে এলো, প্রণয় মই ধরলো। বলল, দাদি আপনার নাতবউকে একটা শাড়ি দেওয়া যাবে? আসলে বাকিটুকু বলতে হলো না, দাদি বুঝে গেল। বলল, তুমি তাইলে দাদার সাথে থাকো, দুটাই মিলে কলা পায়রা খাও। আমি নাতবউয়ের কাছে গেলাম। অনেক পুরনো একটি ট্রাঙ্ক থেকে লাল খয়েরি রঙের একটি সুতি শাড়ি বের করে শাইনুরকে দিল দাদি। কিন্তু বিপত্তি ঘটল ব্লাউজ নিয়ে। তাদের কোনো ব্লাউজ নেই। পুরনো যেগুলো ছিল সেগুলো একে তো ছেঁড়া, আবার শাইনুরের শরীরে ঢুকলোও না। দাদি বলল, ওগুলো তার বিয়ের সময়কার ব্লাউজ। শাইনুর প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল। আহারের অভাব সহ্য করছে, এবার বুঝি বস্ত্রের অভাবে ভুগবে। আর কত পরীক্ষা দিতে হবে তাকে, আর কত যন্ত্রণা ভোগ করতে হবে। হে সৃষ্টিকর্তা, এই দুঃসময়ের কি অন্ত নেই? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। টুনটুনি দাদি বলল, আর নাতবউ চিন্তা করো কেরে, শাড়ি পিন্দা, কাপড় পিন্দো, ব্লাউজ লাগবো না। আমার দেখো দেখি, আমিও তো পরি নাই। শাইনুর লজ্জায় মাথা নত করে ফেললো। বলল, আমি এভাবে পারবো না। শরম পাও কেরে? আচ্ছা হুনো বুদ্ধি দেই, গোসল থুইয়া কাপড় পিন্দো। তোমার দাদার সামনে যাইও না, তাই হইব আজকার বেলাটাই। কাইল আবার এই কাপড় শুকাইলে এটাই পইরো। বুদ্ধিটা মনে ধরলো, কিন্তু পরক্ষণে এবার লজ্জায় মুখটা আরক্ত হয়ে উঠলো। প্রণয় যতই তার স্বামীকে এরূপে ভীষণ লজ্জা লাগবে তার। দাদি তার আরক্ত মুখের দিকে তাকিয়ে বলল, কিলো, জামাইয়ের সামনেও লজ্জা পাবা নাকি? নত মুখে ঠায় দাঁড়িয়ে রইল শাইনুর। দাদি পুনরায় খোঁচা দিয়ে বলল, পতি হইয়া গেছে তার, আবার জামাইয়ের একটু শৈল দেখাইতে শরম ঢং। যাও গোসল কইরা লও, অত লজ্জা পাইও না। রাইতে যারে কাপড় খুলবার দেও, দিনে তার সামনে খুললা, শত শরম কির। পাহাড়ি টিলার নিচে একটি ছোট পুকুর রয়েছে, সেখানে গিয়ে দাদার সাথে গোসল করে দাদার দেওয়া একটি লুঙ্গি পরেছে প্রণয়। খালি গায়ে লুঙ্গি পরে দাদার সঙ্গে দুপুরে পান্তা ভাত খেলো। দাদের কাছে শুনলো তাদের আসতে দেরি হচ্ছিল বলে শাহিনুর তার সাথে খেয়ে নিয়েছে। ভেতরের খবর তখনও টের পেল না প্রণয়। খাওয়া শেষে বিশ্রাম করার জন্য যখন ঘরের ভিতরে ঢুকলো, শাহিনুরকে কাঁথা গায়ে চৌকিতে শুয়ে থাকতে দেখলো। কিঞ্চিত অবাক হলো। এগিয়ে গিয়ে কপালে হাত রেখে বলে, শরীর খারাপ লাগছে? কেমন সংকুচিত হয়ে গেল শাহিনুর। প্রণয় আলগোছে খাতার ভিতরে ঢুকে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরতে বিস্মিত হলো। বলল, এ কি কাণ্ড! মুহূর্তে লজ্জায় বিছানা থেকে উঠে পড়ল শাহিনুর। তীব্র অস্বস্তি নিয়ে ভীষণ লজ্জিত হয়ে পিছমুখী হয়ে দাঁড়িয়ে রইল। এক হাতে শাড়ির আঁচল টেনে ধবধবে ফর্সা কাঁধ ঢাকার বৃথা চেষ্টা করছে সে। তাজ্জব হয়ে বসে রইল প্রণয়। পা থেকে মাথা পর্যন্ত শাহিনুরকে দৃষ্টিপাত করল। বুকের ভিতর অদ্ভুত আকারে কেঁপে উঠল। অপ্রত্যাশিতভাবে শাহিনুর যে রূপে তার কাছে ধরা দিয়েছে, এই রূপ তার হৃদয়ের স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অপলক দৃষ্টিতে শাহিনুরের দিকে তাকিয়ে রইল সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শাহিনুর তার উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ শুনিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার কাছে। মাটির দেয়ালে চতুর্ভাজাকারে কাটা হয়েছে। তার সামনে দিয়ে এক হাত বাড়ির ফাঁকা জায়গায় রাখলো। প্রণয় তাকিয়ে দেখল শুভ্রদেহের এক কিশোরী কন্যাকে। পায়ের গোড়ালি থেকে বেশ কয়েক ইঞ্চি উন্মুক্ত। বোধহয় শাড়িটা খাটো হয়েছে ওর। পেটিকোট দেখা যাচ্ছে, টুনটুনি দাদের শাহিনুরের মতো লম্বা না, তাই খাটো হয়েছে। শাড়িটা পেঁচিয়ে পরার দরুন উপরে উঠে গেছে। মেয়েদের শাড়ি 12 হাত পান্না হয় তা জানে প্রণয়, কিন্তু শাহিনুর যে শাড়ি পরেছে এটা বোধহয় 1-2 হাত কম হবে, নয়তো আঁচল দিয়ে দিব্যি উন্মুক্ত কাঁধটা ঢাকা যেত। ইস, দাদের ব্লাউজ ছিল না, থাকলে ওর গায়ে লাগেনি বোধহয়। কি আটসাটভাবে বক্ষ ছুটে গেছে, বড় আবেদনময় লাগছে ওকে। ভাবতে ভাবতেই একদম শাহিনুরের পশ্চাতে চলে এলো প্রণয়। শাহিনুরের নিঃশ্বাস ঘন হয়ে উঠল। মৃদু কণ্ঠে বলল, আপনি আমায় একটু লজ্জা দেবেন না, আমি কিন্তু ভীষণ রাগ করব। মৃদু হেসে দুম করে শ্বাস ফেলল প্রণয়। তপ্ত বাতাস ছুঁয়ে দিল শাহিনুরের উন্মুক্ত কাঁধ। শিউরে উঠল সে। তার শিহরিত হওয়া শরীরটা প্রণয়ের দৃষ্টিতে তীক্ষ্ণ হয়ে ধরা দিল। বীর এতগুলো দিন পরেও এতটা লজ্জা, তার মানে সে কি তার বউয়ের লজ্জা হরণ করতে পারেনি? ছি, কি অপমানের কথা! যে মানুষটা তার এত কিছু হরণ করে নিল, সে মানুষটার লজ্জা হরণ করতে পারলো না। এমন অধর্ম কিছু করে সহ্য হয়? কখনোই না। দুম করে আরও একটি দীর্ঘশ্বাস ত্যাগ করল প্রণয়।
হাত বাড়িয়ে শাহিনুরের উদর স্পর্শ করলো। কেঁপে উঠল শাহিনুর। কম্পিত হাতে স্পর্শ করলো উদরে রাখা প্রণয়ের হাতটি। উন্মাদীয় স্বরে প্রণয় বলল, ফের হৃদয় হরণ হলো। এই হৃদয় আর কতবার হরণ করবে? আমার ঝিমিয়ে পড়া হৃদয়ে তীব্র প্রেমের উদ্বেগরাতিকে স্বাগতম। প্রণয় ধীরে ধীরে আরেকটু গভীর হলো। আরেক হাত কাঁধ স্পর্শ করে ক্ষিপ্রচিত্তে ঠোঁটজোড়া ছুঁয়ে দিল কাঁধে। চোখ বুজে ঘুরে দাঁড়ালো শাহিনুর। তার রক্তিম মুখশ্রীতে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রথম দর্শনে আমার হৃদয়ে তোমাকে ঘিরে যে অনুভূতির জন্ম হয়েছিল, সে অনুভূতিতে পরিতৃপ্ততা ছিল না। বিশ্বাস করো, আজকের দর্শনে আবারও প্রেমে পড়ে গেছি। কি অদ্ভুত! একই মানুষে একই আমি অসংখ্যবার প্রেমে পড়ছি। হে অর্ধাঙ্গিনী, একটাই অনুরোধ, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি অজস্রবার আমার হৃদয়কে হরণ করে যেও। চোখ মেলে তাকালো শাহিনুর। দৃষ্টি টলমল সম্মুখের মানুষটা তাকে এত ভালো কেন বাসে? তার প্রতি এত মুগ্ধতা কেন এই চোখে? শাহিনুরের অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রণয় ফের বলল, হে প্রিয়তমা, আমার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী, আমার হৃদয়ের অনন্ত প্রণয়ের একমাত্র অধিকারিণী, প্রথম দিবসের ন্যায় আজও আমি তোমার হরিণাক্ষী চিত্রযুগলে আমার সর্বনাশ দেখতে পাই। চোখ বেয়ে সুখাশ্রু ঝরতে শুরু করলো শাহিনুরের। এত কষ্ট, এত অসহায়ত্বে মানুষটার মনে তার প্রতি ভালোবাসার কমতি নেই, প্রেমের অন্ত নেই। কী গো সর্বনাশী! পুনরায় প্রণয়ের বাক্যে শাহিনুর তর্জনী দিয়ে ঠোঁট চেপে ধরল তার। বলল, আপনি ছাড়া আমার কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। বড় ভালোবাসি আপনাকে ডাক্তার সাহেব, আপনি পুরোটাই আমার জন্য বড় সুখকর। তুমি অগণিত প্রার্থীদের আমিই পরাজিত করেছি, জয় করে নিয়েছি তোমাকে মনোহারিণী। তোমার গর্ভাশয়ে যে অংশ বেড়ে উঠছে সে আমারই অংশ। প্রকৃতির লীলা খেলা দেখেছো? প্রকৃতির দেওয়া দুঃখ যেমন অসহ্য, সুখটাও ভীষণ অসহনীয়। কথাগুলো শেষ করে মুহূর্তে অধর চুম্বনে লিপ্ত হলো প্রণয়। সাড়া দিল শাহিনুর। দুহাতে প্রণয়কে আঁকড়ে ধরল সে। বুঝিয়ে দিল তার প্রতি গভীর প্রেম, গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাকে। প্রেমের বড় ধর্ম মারাত্মক। মানব হৃদয়ের অগাধ প্রেমী চরম দারিদ্রতার শোক, তীব্র বিষাদ অনুভূতি এক নিমেষে নিঃশেষ করে দিতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। পরবর্তীতে লাইক করে যান এবং পরবর্তী গল্পটি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। আল্লাহ হাফেজ।